নমস্কার, প্রাইম টিভি বাংলায় স্বাগত। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব জেলার খবর অন দ্য স্পট। সভা মঞ্চ থেকে পুলিশকে নিম গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে তৃণমূল বিধায়ক। ভরতপুরে এদের একটি যোগদান সভায় এমনই মন্তব্য করলেন হুমায়ুন কবির। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে মিলন। যেমনটা জানা যাচ্ছে, হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক, তিনি আবারও বিতর্কিত মন্তব্য করেছেন। কি ঘটেছিল ঘটনা? দেখো, মুর্শিদাবাদের সালারে পূর্ব থেকে আসি সবাই হাজির কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন সবাই। আজকে কিন্তু একটি র্যালি করে কিন্তু ভরতপুর বাস স্ট্যান্ডে কিন্তু প্রোগ্রামটা হয়। পরে ভরতপুর বাস স্ট্যান্ডে সেই কিন্তু হুমায়ুন কবির মঞ্চে উঠে কিন্তু প্রথমে তো যোগদান সভা ছাড়াই কিন্তু বক্তব্য রাখেন। তিনি কিন্তু বক্তব্য রাখার শুরুতে কিন্তু বর্তমানে যে ভরতপুরে তৃণমূলের কংগ্রেসের ব্লক সভাপতি রয়েছেন নজরুল ইসলাম, তাকে কিন্তু এক হাত নিয়ে নেয়। তিনি বলেন যে এই যে আজকে 9 জন পঞ্চায়েত, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বা একজন তোমার উপপ্রধান, এরা কিন্তু সবাই কিন্তু তৃণমূলে ছিল। 2023-এ যখন পঞ্চায়েত ভোট হয় তখন এই ব্লক সভাপতি কিন্তু এদেরকে টিকিট দেয়নি। দুষ্কৃতী ও মাফিয়া চোরদেরকে টিকিট দিয়েছিল বলেই এরা টিকিট পায়নি। ফলে এরা দলের লোক, দলেই ছিল, তৃণমূলই করতো, আজকে আমাদেরকে যোগদান করলো। আর আমাদের ভরতপুরের যে এখন বর্তমান অবস্থা, যে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন কিন্তু একটা অংশের তৃণমূলের যে ব্লক সভাপতি তাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু বাকি তৃণমূল প্রায়োরিটি দিচ্ছে না। ফলে কিন্তু কিছু পুলিশ অফিসার কিন্তু তাদের সাথে হাতে তাম্বাক খাচ্ছে, যা বোঝে সেটাই কিন্তু করছে। ভরতপুরের বিধায়কের হুমায়ুন কবিরের দাবি যে পুলিশকে নিরপেক্ষ কাজ করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ কাজ না করে, তাহলে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি আমাদের তৃণমূলের যারা কর্মী তাদের উদ্দেশ্যে, যে পুলিশ অফিসার এই ধরনের কাজ হয়ে থাকবে তাকে নিম গাছে বেঁধে আটকে রেখে মারধর করে আমাকে খবর দেবেন, আমি পুরো বিষয়ে দেখবো। এই ঘটনায় কিন্তু উঠে আসে, এই ঘটনায় কিন্তু রীতিরকম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু ভরতপুরের মানুষ বলছে যে এই তৃণমূলের দুটো গোষ্ঠীর দল আমরা দেখেছি, অনেক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব হয়, কিন্তু এবার তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল। পুলিশ এবং তৃণমূলের দুই গোষ্ঠী, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বী আমরা দেখতে পেলাম। কেন এই তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বী দুটো গোষ্ঠীতে থাকতে পুলিশে কেন জড়ানো হচ্ছে, পুলিশের কি ভূমিকা আছে, ব্লক সমিতির কি ভূমিকা আছে, সেটা কিন্তু খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছে ব্লক সমিতি। আমরা ব্লক সমিতির সাথে কথা বললাম, নজরুল ইসলাম আছে, তিনি কিন্তু একটা কথা বললেন, বিষয়টা তা না, সঠিকভাবেই পঞ্চায়েত বোর্ডে টিকিট দেওয়া হয়েছিল। এই হুমায়ুন কবিরকে যখনই বলতে যাই আমরা দলের পক্ষ থেকে, যে বিধানসভা থেকে এমএলএ যে ফান্ডের পয়সা আছে সেই কোন কোন জায়গায় খরচ করা হচ্ছে, কি উন্নয়ন করা হচ্ছে, কোন উন্নয়ন তো খরচ হয়নি, এই কথা বলতেই কিন্তু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু তৃণমূলের বর্তমানে যে ব্লক তার উপরে চড়া হয়। এবং চড়ার পরে তিনি কিন্তু বলেন যে তিনি আমাদের যে প্রাক্তন কর্মী ছিল, যারা আমার ভোটে খেলেছে, আমার ভোটে, তাদের সাথে কোনো যোগাযোগ রাখছে না এবং হুমকি চালাচ্ছে। এই হুমকি চালাবার জন্য কিন্তু তিনি বারবার বলছে পুলিশের এক অংশে কিন্তু বর্তমানে যে ব্লক সভাপতি নজরুল ইসলাম তাকে সাথ দিচ্ছে। আমরা সেই জন্য বলতে চাইছি নিরপেক্ষভাবে পুলিশ কাজ করুক, প্রত্যেকের স্বাধীনতা পাক, প্রত্যেকের কাজ হোক, পুলিশ যেন কোনো পক্ষপাতী না করে। এই পক্ষপাতী করার জন্য আমরা কিন্তু বলছি যে পুলিশকে আমরা বেঁধে ফিরবো। মিলন, গোষ্ঠীদ্বন্দ্বের যে খবর উঠে আসছে, একটা গোষ্ঠীদ্বন্দ্বের শুরু সেখানে পাওয়া গেছে, তো মূলত তৃণমূলের কার দলের, কোন দল, মানে তৃণমূলের পক্ষ থেকে কাদের প্রতি এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে? ভরতপুরের বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করেছে ভরতপুরেরই তৃণমূলের যে ব্লক সভাপতি আছে নজরুল ইসলাম, তার উপরে কিন্তু অভিযোগ তুলছে যে তিনি এই ঘটনা ঘটছে, তিনি এখানে একতন্ত্র রাজ চালিয়ে যাইছে। আমি যে ভরতপুরের বিধায়ক, আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না, আমার যে কর্মী তার সাথে কোনো যোগাযোগ রাখছে না। আমরা কিন্তু সেই দিকে থাকি দেখছি যে ভরতপুরের যে ব্লক সভাপতি তিনি কিন্তু নিজের মতন কাজ করছে, পুলিশের একটা অংশ করে কাজ করছে এবং আমার যে দলের কর্মীগুলো তাদেরকে মানে ধমকিতে রাখার চেষ্টা করে, যারা ভরতপুরের বিধায়কের পাশে লোক না থাকে। এই জন্যই কিন্তু আমরা আজকে বলছি যে বর্তমানে যে ভরতপুরের যে ব্লক সভাপতি আছে নজরুল ইসলাম, তিনি কিন্তু ঘটনা ঘটাচ্ছে। এই জন্য আমরা বলছি যে পুলিশের অংশ থেকে বলছি যে নজরুল ইসলাম যার মধ্যে সেটাই করছে, আমি বিধায়ক, আমার কথা শোনা হচ্ছে না। এই জন্যই ভরতপুরে কিন্তু মানুষ কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে চলে এসেছে এবং দুটো গোষ্ঠী কিন্তু উত্তপ্ত রয়েছে। এখন মানুষ বলছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, মানে পুলিশকে যুক্ত করা হচ্ছে কেন? এই বিষয় নিয়ে কিন্তু ব্লক সভাপতি কর্তৃপক্ষকে জানাবে এবং চিঠি লিখবে, এটাই কিন্তু আমাদেরকে বলছে। পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হলো, কোথাও গিয়ে কি পুলিশ নিরপেক্ষভাবে তার ডিউটি পালন করছে না? কোনো কি অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে? দেখো, হুমায়ুন কবির বিধায়ক যেটা বলছে যে বর্তমানে যে ব্লক সভাপতি আছে ওইখানে যে বিভিন্ন যে কোনো জায়গায় পঞ্চায়েতের কাজ হয় বা পঞ্চায়েত সমিতির কাজ বা জেলা পরিষদের কাজ আছে, সেখানে কিন্তু তিনি গিয়ে বাধা দেয় যে আমরা ব্লক সভাপতি, আমাদের সাথে কথা বলে কাজ করতে হবে। এই অভিযোগ কিন্তু আনছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।
সেই জায়গাটায় কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি বর্তমানে তার কিন্তু পুলিশ একটা অংশ মদত করছে, যাতে ও যেটা করছে সেটা সমর্থন করছে, ফলে কিন্তু কন্ট্রাক্টরটা ভয় পাচ্ছে। এই খবর কিন্তু হুমায়ুন কবির কাছে যাচ্ছে। হুমায়ুন কবির কিন্তু সেই জায়গায় বলছে যে নিরপেক্ষ কাজ হবে, এখানে কোনো কাগজ তোলাবাজি দিতে হবে না। এই তোলাবাজি করতে কিন্তু কাজের মান কোয়ালিটি খারাপ, এবং সাধারণ মানুষ কিন্তু বলছে সঠিকভাবে যদি কাজ হয় এভাবে উন্নয়ন কিন্তু অবশ্যই হবে। উন্নয়ন মুখ্যমন্ত্রী করতে চাইছে, উন্নয়ন করার জন্য টাকা পয়সা সবই আসছে, কিন্তু এখানকার যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু কিছু লোকে কিন্তু কিছু মাফিয়ার সাথে তারা টাইপ করে কিন্তু এই কাজে কিন্তু ভালো হচ্ছে। এই ধরনের বিশেষ অনেক ঘটনা কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন। মূলত উনি সরাসরি দায়ী করছেন যে বর্তমানে ভারতপুরের ব্লক সভাপতির উপরে কিন্তু তিনি বিধায়ক কিন্তু আঙুল তুলছেন। মিলন, এই যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যেটা সামনে চলে এলো, এর পরিপ্রেক্ষিতে বিরোধীরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছে? দেখো, বিরোধীর সঙ্গে কথা বললাম, বিরোধীরা বলছে যে আমাদের যে 9টা মেম্বার বা একটা উপপ্রধানকে তারা যোগদান করিয়েছে, এরা ভয় দেখিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা জানি 2026-এ আবার বিধানসভার ভোট যখন হবে তখন আমাদের লোক আমাদের কাছে ফিরে আসবে, কারণ এখন শাসক দলের হাতে পুলিশ রয়েছে, পুলিশের একটা ভয় তো অবস্থায় রয়েছে। সেই পুলিশের ভয়ে কিন্তু তারা মাঝে মধ্যে হুমকি খাচ্ছিল, তার জন্যই কিন্তু তারা তৃণমূলে যোগদান করলো। তারা আরো বলছে যে যখন 2026-এ বিধানসভা ভোট হবে, বিধানসভা ভোটে কিন্তু আমাদের কর্মী আমাদের ঘরে ফিরে আসবে। এই নিয়ে কিন্তু গোটা ভারতপুর জুড়ে কিন্তু একে অপরের পিছিয়ে কিন্তু আঙুল তুলছে। মিলন, যোগদানও ছিল একটা জানা যাচ্ছে, মূলত কোন দল থেকে যোগদান করেছে, দিন কতজন যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে? তৃণমূল কংগ্রেস যোগদান করেছে কংগ্রেসের 9টি মেম্বার ও একটি তোমার উপপ্রধান, 10 জনের কিন্তু কংগ্রেস ছিল। কংগ্রেস থেকে কিন্তু তৃণমূল যোগ করেছে। তুমি আগেই বলেছি যে হুমায়ুন কবির বলছে যে যারা তৃণমূলের টিকিট পায়নি, অর্থাৎ ব্লক সমিতির টিকিট দেয়নি, তারাই কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, দিয়ে কংগ্রেস থেকে জিতেছে, তারপরে আছে যোগদান করছে। তিনি বারবার বলছে এরা তৃণমূলের সৈনিক ছিল, কিন্তু ব্লক সভাপতি যেহেতু নজরুল ইসলাম আছে, তিনি কিন্তু নিজের পছন্দ মতন ক্যান্ডিডেটকে টিকিট দিয়েছে, ফলে এরা টিকিট পায়নি। তার জন্য এরা কিন্তু ঘুরে কংগ্রেস থেকে দাঁড়িয়ে জিতেছে, আবার কিন্তু তারা ঘুরে তৃণমূলে যোগদান করলো। সেইখানে কিন্তু আন্দোলন চলছে যে আজকে ব্লক সভাপতির ভুলের কারণে কিন্তু দলটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। ধন্যবাদ মিলন। একদম যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পুলিশকে গাছে বেঁধে মারার নিদান দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর 2 নম্বর প্রাক্তন ব্লক সভাপতি আজারউদ্দিন সিজার এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে এদিন গ্রাম পঞ্চায়েতের নজর পঞ্চায়েত সদস্য একজন উপপ্রধান তৃণমূলে যোগদান করে। আর এই যোগদান সভা থেকেই কার্যত প্রকাশ্যে এলো ভরতপুরের শাসকের গোষ্ঠী কোন্দল। পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষভাবে প্রশাসন চালান। ওসির আন্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন, তেনারা আপনাদের সঠিকভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন। 2-1জন বাতক করে আছে, তারা ওই পল্লী স্মৃতিতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যদি মনটা গরম হবে, এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব, এই সিজারদের মতো, রফিক ভাইদের মতো, আলী হাসানদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়বো। তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি। ডিআইজি পর্যন্ত হিলে যাবে, এসপি তো হিলবে, ডিআইজি হিলবে যখন আমি ওখানে বসে পড়বো। কাজে আমার মতটা যেন গরম না করেন, আপনারা সঠিকভাবে ডিউটি করেন, সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান। হিন্দু মুসলমান দেখার দরকার নাই, তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই। যে অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব, যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন করে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখলে আমাকে খবর দেবে, তারপর আমি এসে ছাড়বো। এদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে 3 জনকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্র যেমনটা জানা যাচ্ছে, স্বরূপনগরের ভারত বাংলাদেশ গাবোড্ডা সীমান্ত থেকে 102 নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যখন টহল দিচ্ছিলেন, সেই সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে 2 জন পুরুষ ভারতে প্রবেশ করে। আর সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে তারা পারেনি।
বাহিনী তাদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে একজন ভারতীয় মহিলা, তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর কাছে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর উপরই স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে রায়গঞ্জেও কিন্তু একই ঘটনা, সেখানেও কিন্তু আটক হয়েছে বাংলাদেশি। আমরা দেখে নেব, সরাসরি আমাদের সাথে জুড়েছেন বসিরহাট থেকে সিরাজুল আমাদের প্রতিনিধি এবং রায়গঞ্জ থেকে বিক্রম। প্রথমে সিরাজুলের কাছে চলে যাব। সিরাজুল, যেমনটা জানা যাচ্ছে অবৈধ প্রবেশ অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারী মূলত কি উদ্দেশ্যে ভারতে তারা প্রবেশ করলো, কি জানা যাচ্ছে? দেখো সুষমা, যেটা তোমাকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কিন্তু আজকের ঘটনা দীর্ঘদিন ধরে কিন্তু এই হাকিমপুর সীমান্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি তারা কিন্তু অবৈধভাবে কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি ট্যাপ টিভি বাংলায় একাধিক ব্যক্তি অর্থাৎ বাংলাদেশি তাদেরকে কিন্তু বিএসএফ তাদেরকে আটক করেছে এবং গ্রেপ্তার করে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গতকাল রাতের বেলা কিন্তু ফের 2 জন বাংলাদেশি তারা কিন্তু স্বরূপনগরের গাবাড্ডা সীমান্ত দিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিল। সেই সময় বিএসএফ এর 102 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেই সময় টহল দিচ্ছিলেন। তারা দেখতে পেয়ে তাদেরকে আটক করে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে তারা কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যার কারণে বিএসএফ এর জওয়ানরা কিন্তু সেই 2 জন যুবক কিন্তু আটক করে এবং পাশাপাশি হাকিমপুর সীমান্ত দিয়ে সেখানে কিন্তু একজন ভারতীয় মহিলা, তিনি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সেই একই পদ্ধতিতে, তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাই সেও কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যার কারণে এই 3 জনকে কিন্তু আটক করেছে বিএসএফ এর সীমান্তরক্ষী বাহিনী। তাদেরকে কিন্তু স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বরূপনগর থানার পুলিশ কিন্তু আজ তাদের সেই 3 জনকে অর্থাৎ ভারতীয় মহিলা একজন এবং পাশাপাশি বাংলাদেশি 2 জন, এই মোট 3 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি দেখো প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করতে, বিশেষ করে বাংলাদেশে যে ঘটনা, যে খণ্ডযুদ্ধ হয়েছিল বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু বিএসএফ এতটা কড়া পাহারা রেখেছে সীমান্ত এলাকায়, সেখানে কিন্তু কোনোভাবেই সেখানে নজর এড়িয়ে বিএসএফ এর নজর এড়িয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করতে পারছে না। একের পর এক কিন্তু গ্রেপ্তার হচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি কয়েকবার গ্রেপ্তার হয়েছে এবং সীমান্তরক্ষীর হাতে ধরা পড়েছে বাংলাদেশিরা। সেই ছবিকে আমরা দেখেছি ট্যাপ টিভি বাংলার ক্যামেরায়। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সীমান্তরক্ষীর পাহারা কিন্তু অত্যন্ত প্রখর, অর্থাৎ কঠিন পাহারার মধ্যে দিয়ে তারা কিন্তু পাহারা দিচ্ছে এবং বাংলাদেশ থেকে কোনো মানুষ যেন ভারতে প্রবেশ করতে না পারে এবং ভারত থেকে যাতে কোনো মানুষ বাংলাদেশে না যেতে পারে তার সব রকম প্রচেষ্টা কিন্তু পাহারা চলছে সীমান্ত জুড়ে কিন্তু। সুষমা, আরেকটা বিষয় জানতে চাইবো সিরাজুল, যে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে কি জন্য তারা এখানে এসেছে এবং এত একটা বাংলাদেশে এরকম পরিস্থিতি, তারপর তাদের কি উদ্দেশ্য ছিল? দেখো যে সুষমা, যেটা তোমার কি বেশ কয়েক মাস আগে কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সীমান্ত এলাকায়। সেখানে কিন্তু বাংলাদেশ থেকে আমরা যেটা দেখেছি ট্যাপ টিভি বাংলায়, বাংলাদেশ থেকে প্রচুর লোক কিন্তু ভারতে এসেছে, তারা কিন্তু বিভিন্ন অসুস্থতা দেখিয়ে অর্থাৎ চিকিৎসার জন্য ভারতে এসেছিল। সেই ছবি কিন্তু দিনের পর দিন আমরা কয়েকদিন কিন্তু একটানা বারবার দেখিয়ে গেছি। এবারে কিন্তু যাদের পাসপোর্ট নেই অর্থাৎ বাংলাদেশে যাদের পাসপোর্ট, তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছে। এখন দেখার বিষয়, বিভিন্ন এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ মহিলা এবং পুরুষ সহ তারা কিন্তু ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কিন্তু কাজের সন্ধানে, অর্থাৎ মুম্বাই সহ একাধিক জায়গায় রাজ্যে কাজের সন্ধানে তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসে। কিন্তু এখনো পর্যন্ত মানুষ যে বাংলাদেশ থেকে ভারতে একের পর এক আসছে এটা নিয়ে কিন্তু সন্দেহ হচ্ছে, কারণ বাংলাদেশে যে উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে, সেখানে যে গন্ডগোল তৈরি হয়েছিল, যে পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে তারা শিকার হয়ে কি চোরাই পথ ধরে তারা কি ভারতে প্রবেশ করছিল, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন প্রশাসন নজর রাখছে, পাশাপাশি প্রশাসন তদন্ত করছে যে এর পিছনেও কোনো কি কারণ আছে, কেন এরা ভারতে এসেছিল, সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ, সেগুলো তো তদন্ত হলেই কিন্তু সেগুলো বোঝা যাবে যে কেন তারা বারবার একের পর এক কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে, সেগুলো কিন্তু উঠে যাবে এবং সত্যটা কিন্তু সামনে আসবে। সুষমা, একদম সিরাজুল, তুমি সঙ্গে থাকো আমাদের। এরপর আমরা একদম চলে যাব রায়গঞ্জে। রায়গঞ্জে রয়েছে বিক্রম। বিক্রম, যেমনটা জানা যাচ্ছে বসিরহাটেও একই ঘটনা, সেখানেও কিন্তু বাংলাদেশি আটক হয়েছে, অন্যদিকে রায়গঞ্জ থেকে সেখানেও কিন্তু আটক হয়েছে বাংলাদেশি 3 থেকে 4 জন। কি জানা যাচ্ছে মূলত কি উদ্দেশ্যে তাদের এই ভারতে আসা?
পরবর্তী থেকেই যখন বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করে যখন ভারতে চলে আসে এবং তারপরের থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতদূর বর্ডার রয়েছে বাংলাদেশের সে সমস্ত বর্ডারের কিন্তু এলাকাতে দেখা গিয়েছে যারা বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছে তারা কিন্তু ভারতে আসার জন্য কাঁটাতারের ওপারে দাঁড়িয়েছিলেন এবং সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে থেকে তারপর থেকে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং একাধিক সে সময়ও কিন্তু বিএসএফ কর্মীরা কিন্তু তৎপর হয়ে অনেক বাংলাদেশিকে আটক করে এবং যেটা এখন দেখা যাচ্ছে দেখো বাংলাদেশ থেকে কিন্তু এবার শিশুরা বলা যেতে পারে যুবকরা 3 জন পড়ুয়া যুবক তারা কিন্তু ভারতে এসে যায়। কোন দিক দিয়ে আসে? রায়গঞ্জ ব্লকের যে ভাটল রয়েছে সেই ভাটলে কিন্তু সেই ভাটল থেকে কিন্তু বর্ডার রয়েছে, সেই ভাটল বর্ডার থেকে কিন্তু বাংলাদেশে আসে। জানা যাচ্ছে যে 15 দিন আগে একজন লালু রায় বলে একজন রয়েছে 29 বছর বয়স, তিনি কিন্তু কাঁটাতার পেরিয়ে চলে আসেন। কি কারণে? তাদের ওখানে কাজ নেই, তারা খেতে পারছে না ঠিক মতন, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এরকমই কিন্তু বক্তব্য দেয় আমাদের ক্যামেরার সামনে একদম কানতে কানতে কিন্তু তিনি বক্তব্য দেয়। এবং পাশাপাশি বলে রাখি আরও 3 জন রয়েছে। হৃদয় বর্মন, তার বয়স 17 বছর বয়স, তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা, তাদের জেলার নাম হচ্ছে দিনাজপুর এবং সেখান থেকে কিন্তু তিনি পালিয়ে চলে আসেন। কি কারণে? সেখানে কিন্তু তারা পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, তাদেরকে অত্যাচার হচ্ছে, সেই কারণেই কিন্তু তারা এই পারে চলে আসে। এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আর একজন নাম তুলা বর্মন, তার বয়স হচ্ছে 20 বছর বয়স, তিনিও কিন্তু ক্লাস 9-এর স্টুডেন্ট রয়েছে। এবং অন্তরা বর্মন, তার বয়স 19 বছর বয়স, তিনিও কিন্তু ক্লাস 9-এর ছাত্র। এবং সেই নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু তাদেরকে প্রথমে পুলিশ সূত্রে খবর পায় এবং তারপরে কিন্তু গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে কিন্তু ভাটল ফাঁড়ির পুলিশ গিয়ে কিন্তু হানা দেয় তার বাড়িতে। একটি বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন এই 4 জন এবং সেখান থেকে কিন্তু হানা দিয়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। তাদের দাবি একটাই, তারা সেখানে কাজ করতে পারছিলেন না ঠিকঠাকভাবে, তারা পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না, তাদের উপরে অত্যাচার হচ্ছে, সেই কারণেই কিন্তু তারা বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন এবং কাজের সূত্রে কিন্তু আসেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু দাবি করছে যে তারা যে ভারতে এসেছে সেখানে যে পুলিশ ধরবে এটা কিন্তু তাদের ধারণা ছিল না। তারা কিন্তু জানতো না যে তারা ভারতে যদি প্রবেশ করে যে ভারতের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করবে, এটা কিন্তু তাদের ধারণা ছিল না। এবং সেই কারণেই কিন্তু তারা আসে এবং যখনই পুলিশ গ্রেপ্তার করে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তাদের দাবি, তাদের বাড়িতে মা বোনেরা আছে, তারা কিন্তু এখানে শুধু কাজের সূত্রেই এসেছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তারা কিন্তু এবং তাদের যে মা বাবা রয়েছে তাদেরকে কিন্তু আনার জন্য সবার প্রথমে তারা আসে, তারা দাবি করছে যে আমরা আসছি এখানে, আমরা কাজ টাজ করে তারপরে আমার মা বাবাকে নিয়ে আসার জন্য এসেছি। তবে এখন গ্রেপ্তারের পরে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছে। তাদের পরিবাররাও তারা দাবি করছে যে তাদের পরিবার যারা রয়েছে তারাও কিন্তু চিন্তিত রয়েছে বলে তারা জানাচ্ছে। সুষমা, বিক্রম, যেমনটা তুমি বললে নাবালক তারা কিন্তু কাজের সূত্রে এসেছে, তো কোথাও গিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কিছু জানা যাচ্ছে প্রশাসন তরফ থেকে? দেখো ইতিমধ্যে কিন্তু তাদেরকে আজকে গ্রেপ্তার করে কিন্তু জেলা আদালতে তোলা হয়েছে রায়গঞ্জ এবং তারপরের থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো যাচ্ছে যে পুলিশ সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে আরও কোনো স্টুডেন্ট রয়েছে কিনা বা আরও কোনো নাবালক বাচ্চারা রয়েছে কিনা, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে কিনা, সেই ব্যাপারগুলি খতিয়ে দেখছে। এখনো প্রশাসনের তরফ থেকে কিন্তু সেরকম কোনো এখনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে ঘটনার সমস্ত কিছু তদন্ত চলছে। প্রশাসনিক লেভেল থেকেও কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। আশা করা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে কোনো একটা সুব্যবস্থা কিন্তু তারা করবে, কারণ তারা নাবালক প্রত্যেকেই কিন্তু তারা স্টুডেন্ট। একজন শুধু বয়স্ক রয়েছে যার বয়স 29 বছর, তিনিও কিন্তু কাজের সূত্রেই এসেছিলেন যেটা দাবি করছে। তবে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের উপরে কি এখন জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদম সুষমা, একদম ধন্যবাদ বিক্রম। সিরাজুল, তোমাকেও ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অবৈধভাবে ভারতে প্রবেশ বসিরহাট এবং রায়গঞ্জে, সেখানে কিন্তু ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা এবং এই ঘটনায় কিন্তু 3 জনকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশও। জানা গেছে অবৈধ আশ্রয় দেওয়ার অভিযোগে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকা থেকে অচিন্ত বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে কাজের জন্য ভারতে ওই 4 জন বাংলাদেশি আসার এরপর অচিন্ত বর্মনের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দেয় এবং 4 জনকে গ্রেপ্তার করে।
অবৈধভাবে ভারতে প্রবেশ, বসিরহাটে 3 জন এবং রায়গঞ্জে 4 জনকে আটক করলো, বাংলাদেশিকে আটক করলো পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ, বসিরহাট এবং রায়গঞ্জ দিয়ে ভারতে প্রবেশ করলো এবং যার ফলে কিন্তু বসিরহাটে 3 জন এবং রায়গঞ্জে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে কাজের জন্যই মূলত তাদের এই ভারতে প্রবেশ এবং অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। স্যার আমাদের দেশে কাজের অভাব। হ্যাঁ, কোন দেশ? বাংলাদেশ। এখানে কাজের জন্য আসছিলাম, তো এখনো কাজ মিলাতে পারি নাই। তো কাজ মিলেও তার আগতে তো আমরা কতদিন আগে এসেছিলেন? তো 10-12 দিন হয়ে যাচ্ছে। আপনি জানতেন যে এখানে এলে পরে পুলিশ ধরলে পরে আপনাকে সমস্যা হতে পারে? না স্যার, জানতেন? জানলে কি আরে এদেশে আসতাম। কোন দিক থেকে এসেছিলেন আপনি? আমি বিষ্ণুপুর হয়ে আসি। বলছি আরো কয়েকজন আছে আপনার সাথে, তারাও স্টুডেন্ট, তারাও কাজের জন্য এসেছে? হ্যাঁ, ওরাও কাজের জন্য আসে। মানে হঠাৎ করে কি আপনাদের দেশে কি যে ঝামেলাটা হয়েছিল তারপর থেকে হ্যাঁ, কাজের- তারপর থেকে কাজের অভাব, খাওয়ার অভাব, থাকতে পারি না আমরা। আর ভাব দেখা। এখন কি চাইছেন? এখন আর কি যাবো স্যার, দ্রুত এদেশে এই ধরনটা নিজের দেশে যেতে হবে। হাইটেনশন লাইনের বিদ্যুতের তার ঝুলে রয়েছে রাজ্য সড়কের উপর। বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেও কাজ না হওয়ায় 7 সকালেই দীর্ঘক্ষণ পথ অবরোধ স্থানীয়দের। অভিযোগ আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে গোঘাটের কাঁটালি এলাকায় হাইটেনশন লাইনের বিদ্যুতের তার ঝুলে রয়েছে রাস্তার উপরে। কার্যত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন গাড়ি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় স্থানীয় মানুষজন বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলেও কোনো সুরাহা মেলেনি, আর যার জেরেই এই অবরোধ। আর বিষয়ে বিস্তারিত আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়। যেমনটা জানা যাচ্ছে হাই টেনশন বিপজ্জনক তার সেটা কিন্তু রাস্তার উপরে পড়ে রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কি ঘটেছিল মূলত, কেন এরকম অবস্থা? একদমই কুসুমা, তোমাকে জানিয়ে রাখি যে আরামবাগ থেকে যে মেদিনীপুর যাওয়ার যে 7 নম্বর রাজ্য সড়ক রয়েছে, সেই 7 নম্বর রাজ্য সড়কে গোঘাটের কাঁটালি এলাকায় কিন্তু যে হাইডেন্সের যে ইলেকট্রিকের তার, সেই ইলেকট্রিকের তার কিন্তু ঝুলে যায়, যাতে করে কিন্তু যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারছে বলে মনে করছেন সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ বারবার যখন ইলেকট্রিক দপ্তরের কর্মীদেরকে জানায়, কিন্তু তারা কোনো রকম ভাবে ইলেকট্রিক দপ্তরের কর্মীদের কাছে ছাড়া মেলেনি। তারা বারবার জানি যে তারা বলছে যে আমরা বারবার জানি যে কোনো রকম ভাবে ইলেকট্রিক দপ্তর সহযোগিতা করছে না, সেখানে কিন্তু ইলেকট্রিক দপ্তরের কর্মীরা আসছে না। বাধ্য হয়ে তারা কিন্তু রাজ্য সড়ক অবরোধ করেন। রাজ্য সড়ক অবরোধ করার ফলে গোঘাট থানার পুলিশ পৌঁছায়। গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে অবরোধ তুলে দেয়। তারপর কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও কিন্তু একবার ইলেকট্রিক দপ্তরে যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়, তারপর কিন্তু ইলেকট্রিক দপ্তরের কর্মীরা এসে সেই তার কিন্তু তুলে দেয় এবং এখন বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। সুষমা, এই যেমনটা বললে তুমি, ইলেকট্রিক দপ্তর আসেনি, ইলেকট্রিক দপ্তরের গাফিলতির অভিযোগটা কি জন্য? ইলেকট্রিক দপ্তরের গাফিলতি বারবার সাধারণ মানুষ বলছে যে এর আগে আমরা বিভিন্ন সময় সাধারণ মানুষ ইলেকট্রিকের বিভিন্ন সমস্যায় পড়ি, কিন্তু আজকে এই যে রাজ্য সড়ক, এত বড় গুরুত্বপূর্ণ একটি রাজ্য সড়কের কাছে যে ইলেকট্রিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে ইলেকট্রিক দপ্তরকে জানানো হচ্ছে। তারপর কিন্তু একদম ধন্যবাদ তন্ময়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম রাস্তার উপরে হাই টেনশন তার এবং যার যেটা কিন্তু বিপদ নিয়ে চলাচল চলছিল, অবরোধ করে অবশেষে কিন্তু পুলিশের আশ্বাসে সেই অবরোধ ওঠে।